সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি টিভেন দেখতে পাচ্ছি না। টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি এই মুহূর্তে সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসাইমা। আজকের অনুষ্ঠানে আমরা আবারও আলোচনা করব আমাদের অতি পরিচিত মুখ নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধার সাথে। কিন্তু আজকে আমরা একটা ভীষণ নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, একটি গুরুত্বপূর্ণ সিচুয়েশন কিন্তু একটি নতুন ট্রিটমেন্ট। মাইগ্রেন নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু মাইগ্রেনের বেশ কিছু নতুন ট্রিটমেন্ট এই মুহূর্তে বাজারে এসেছে, সেই বিষয়ে আমরা বিস্তারিত শুনবো নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধার কাছে থেকে। এবং একই সাথে আমরা মাইগ্রেনের যে কমন সিচুয়েশন গুলো, চ্যালেঞ্জ গুলো, সেগুলো একটু জেনে নিব। আমাদের সাথে আছেন ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর দেবাশিস মৃধা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর হাফসা ইমাম। থ্যাংক ইউ টিভিএন 24 কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ডক্টর দেবাশিস মৃধা, মিশিগান থেকে। আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। যে যেখানে আছুন ভালো থাকুন, সুন্দর থাকুন এবং আমাদের অনুষ্ঠান উপভোগ করুন। আমরা আজকে আলোচনা করব নিউ ট্রিটমেন্ট ফর হেডেকস। মাথা ধরার নতুন চিকিৎসা কি রয়েছে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আমরা মাথা ধরা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ হাফসা। ডক্টর মৃধা, আমরা আসলে হেডেকের অনেক সিচুয়েশন নিয়ে আমরা অনেকবারই আলোচনা করেছি। তো আজকে প্রধানত মাইগ্রেনের প্রতি আমি ফোকাস করতে চাচ্ছি। তারপরে যদি আমাদের সময় থাকে আমরা রিলেটেড আদার হেডেক সিচুয়েশন গুলো অবশ্যই আপনি আলোচনা করবেন। তো আমি শুরুতেই জানতে চাইবো যে হেডেকের একটি খুব কমন সিচুয়েশন হচ্ছে মাইগ্রেন। আসলে মাইগ্রেন বলতে আমরা কি বুঝি? খুব ভালো প্রশ্ন। হেডেক, আমরা সাধারণত হেডেক বলি যখন মাথা ধরে, আমরা বলি মাথা ধরা। হেডেক যখন মাসে ধরুন ৪ বারের বেশি হচ্ছে এবং ৪ ঘন্টার সময় ধরে হচ্ছে বা তার চেয়ে বেশি হচ্ছে, এর যদি থ্রবিং ক্যারেক্টার থাকে, ধরুন এক সাইডে, বাম সাইডে বা রাইট সাইডে হচ্ছে এবং থ্রবিং হচ্ছে। যদি এর সঙ্গে কোনো ওড়া থাকে, ধরুন আপনি আপনার চোখের সামনে দেখছেন জিগজ্যাগ লাইন, সেন্টিলেটিং লাইট, ফ্লাশিং লাইট, এরকম যদি কিছু দেখেন এবং এটা যদি রিপিটেডলি হয় এবং ডিজেবলিং হয়, তখন আমরা এটাকে মাইগ্রেন বলি। আমরা সাধারণত হেডেক বলি না। হেডেকের বিভিন্ন ধরন আছে, যেমন টেনশন হেডেক আছে, মাইগ্রেন হেডেক আছে, ক্লাস্টার হেডেক আছে, বা অন্য কোনো কারণে হেডেক হতে পারে। যেমন কারোর ব্রেন ক্যান্সার আছে, তার হেডেক হলো। কিন্তু মাইগ্রেন এটা জাস্ট ক্লাসিফিকেশন, কিন্তু ট্রিটমেন্ট অনেক সময় প্রায় সিমিলার। কিন্তু ক্লাস্টার হেডেক এবং মাইগ্রেন হেডেকের ট্রিটমেন্ট একটু ভিন্ন ধরনের হয়। আমরা আবার মাইগ্রেনকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন একুট মাইগ্রেন এবং ক্রনিক মাইগ্রেন। একুট মাইগ্রেন আমরা বলি যদি আম আম যদি মাসে ১৫ দিনের কম এই হেডেক হয়, তখন আমরা বলি এটা এপিজোডিক মাইগ্রেন। কিন্তু যদি এটা হয়ে যায় ১৫ দিনের বেশি, ১ মাসে থাকে, তখন আমরা এটাকে বলি ক্রনিক মাইগ্রেন। আবার এক ধরনের মাইগ্রেন আছে, আমরা বলি ইনট্রাক্টেবল মাইগ্রেন। যদি মাইগ্রেনটা চলতে থাকে ২৪ ঘন্টা ধরে বা তার চেয়েও বেশি সময় ধরে, তখন আমরা এটাকে বলি ইনট্রাক্টেবল মাইগ্রেন। এটা কমপ্লেক্স নিউরোলজিক্যাল কন্ডিশন। এটা সাধারণত মাথাটা ধরে এত বেশি করে যে মানুষ কনসেন্ট্রেট করতে পারে না। ব্যথা এত বেশি হয়, যেমন মনে হয় যেন কেউ একজন মাথার ভিতরে বারবার করে ছুরি ঢুকিয়ে দিচ্ছে, অথবা একটা আইস পিক দিয়ে আঘাত করছে, অথবা কেউ একটা হ্যামার দিয়ে বারবার করে মাথার উপরে আঘাত করছে। এই ধরনের পেইন হয়। যারা মাইগ্রেন নিয়ে সাফার করেছেন তারা এই ব্যাপারগুলো জানে। এটা এত বেশি সিরিয়াস একটা ব্যাপার এবং এত বেশি কষ্টদায়ক একটা ব্যাপার, যা কল্পনাতীত। অনেকে এটা নিয়ে সাফার করেন এবং অনেকে এত বেশি সাফার করেন যে তারা কাজে যেতে পারেন না, তারা আম কনসেনট্রেট করতে পারেন না, তারা সংসারের কাজ করতে পারেন না, রান্না-বান্না করতে পারেন না এই মাইগ্রেনের জন্য। সারাদিন অন্ধকার ঘরে শুয়ে থাকেন। আম সুতরাং মাইগ্রেন যারা সাফার করেন তারা কেবলমাত্র জানেন যে এটা কত কঠিন একটা ব্যাপার। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর মৃধা। আপনি বলছিলেন যে যদি ১৫ দিন
বা তার কম সময় থাকে সেটাকে আমরা বলছি অ্যাকিউট কন্ডিশন এবং 15 দিনের এপিজোডিক মাইগ্রেন বা একুট মাইগ্রেন, হ্যাঁ। আর যদি 15 দিনের বেশি হয় 1 মাসে তাহলে আমরা বলছি ক্রনিক সিচুয়েশন। তো হ্যাঁ। 15 দিন বলতে আপনি বোঝাচ্ছেন যে মানে ফ্রিকোয়েন্সি 15 দিন পর নাকি 15 দিন? না, মাসে 15 দিন। মাসে ধরুন 15 দিন থাকলে সেটাকেই বলছি আমরা অ্যাকিউট। আর তার বেশি হলে আমরা এপিজোডিক এপিসোডিক হেডেক, হ্যাঁ। এপিসোডিক। আর যদি বেশি হয় তাহলে বলছি ক্রনিক। মানে একটা ক্রনিক, মানুষের অলমোস্ট এভরিডেই তাহলে হেডেক হতে পারে মাইগ্রেনের পেশেন্ট। হ্যাঁ, আমরা হ্যাঁ। জানি যে মানে যদি ১ দিন ২ দিনই হয় মাসে তাহলে আমরা মানে অলমোস্ট লাইক যে একটা ডে আমরা লস করে ফেলি। কারণ আসলে হেডেক নিয়ে কিন্তু কোনো কাজ করা সম্ভব না। এভাবে সিভিয়ার হেডেক যদি হয় মানে ইটস অলমোস্ট ইম্পসিবল যে আপনি তখন আ কিছু তাকিয়ে থেকে চোখ দিয়ে কাজ করবেন। হ্যাঁ? কারণ এটা আসলে খুবই একটা পেইনফুল সিচুয়েশন। তো সেখানে আসলে মানে হয়তোবা আমি বুঝতে পারব না বাট আন্দাজ করতে পারছি যে মাইগ্রেন নিয়ে যারা এভরিডে লাইফ ডিল করছেন, আসলে সিচুয়েশনটি তাদের জন্য কতটা ডিফিকাল্ট। তো এই বিষয়টি আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে রেগুলার এভরিডে লাইফ রেগুলার মাইগ্রেনের পেশেন্টরা কিভাবে ডিল করছেন এবং আপনি পেশেন্টদেরকে কিভাবে হেল্প করেন? সেই আলোচনায় যাওয়ার আগে আমি আরেকটু জানতে চাইবো যে আমরা জানি যে এই মুহূর্তে কিন্তু মাইগ্রেনের কিছু নিউ মেডিকেশন এবং ট্রিটমেন্ট প্রচলিত হয়েছে বাজারে। যেখানে আমরা জানি যে ক্রনিক মাইগ্রেনের আসলে কোনো প্রপার ট্রিটমেন্ট আ নেই বলে আমরা জানি। তো এই নিউ মেডিকেশন এবং ট্রিটমেন্ট গুলো কি মাইগ্রেনের সিচুয়েশনটিকে নতুনভাবে আমাদেরকে হেল্প করতে সাহায্য করবে পেশেন্টদেরকে? আপনি কি মনে করছেন? এবং এটা সম্পর্কে যদি একটু আমাদের সাথে আলোচনা করেন। ধন্যবাদ। মাইগ্রেন, যেটা আমি বললাম, একটা খুব কমন কন্ডিশন। আম পৃথিবীতে আম অনেক মানুষ আম এই ডিজিজ সাফার করে। সাধারণত এই মাইগ্রেন মোর কমন এমন ওমেন দ্যান মেন। আম মেয়েদের বেশি হয়। অ অবশ্য অল্প বয়সে, উম ৯ বছরের আগে সাধারণত ছেলেদের বেশি মাইগ্রেন হয় আম মেয়েদের চেয়ে। কিন্তু ৯ বছরের পরে দেখা যায় ওভারওয়েলমিংলি আ বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদেরই মাইগ্রেন হয়। যারা মাইগ্রেন নিয়ে সাফার করেন তারা জানেন যে ব্যাপারটা কত সিরিয়াস। আমি আম মাইগ্রেন ট্রিট করি গত ৩০ বছর ধরে। আম এইজন্য আমি প্রতিদিন মাইগ্রেন পেশেন্ট দেখি। আমার কাছে পেশেন্ট আসে বিভিন্ন দেশ থেকে। আ যেমন শুধু আমেরিকা থেকে যে পেশেন্ট আসে তা না। অন্য দেশ থেকেও আমার কাছে পেশেন্ট আসে শুধু মাইগ্রেন ট্রিটমেন্টের জন্য। বিভিন্ন শহর থেকে, আমেরিকার বিভিন্ন শহর থেকে তারা ফ্লাই করে আসে অথবা আম আম ৩, ৪, ৫ ঘন্টা ড্রাইভ করে আসে আমাকে দেখানোর জন্য। সুতরাং আমি মাইগ্রেন নিয়ে ডিল করছি অনেকদিন ধরে। মাইগ্রেনের আগে যে আমরা বলি একুট মাইগ্রেন, ক্রনিক মাইগ্রেন, এপিজোডিক মাইগ্রেন। এপিজোডিক মাইগ্রেন হলে আমরা সাধারণত অ্যাবর্টিভ ট্রিটমেন্ট দেই। যে একটা মেডিসিন দেই যেটা আম খুব দ্রুত গতিতে মাইগ্রেনটাকে আ সারিয়ে দেবে বা নিয়ে যাবে। আর যাদের বললাম যে ক্রনিক মাইগ্রেন আছে বা এপিজোডিক মাইগ্রেন আছে ৩ মাসের বেশি সময় ধরে চলছে, তাদের আমরা প্রিভেন্টিভ মেডিসিন দেই। যাদের ৪ টা ৪ বার মাসে যদি ৪ বারের বেশি মাইগ্রেন হয়, তখন আমরা প্রিভেন্টিভ মেডিসিন দিতে চেষ্টা করি। আগে আমাদের প্রিভেন্টিভ মেডিসিন ছিল আম খুব কম। ছিল না বলতে গেলে। যেমন আমরা ব্লাড প্রেশারের মেডিসিন বেটা ব্লকার দিতাম। তারপরে অ্যান্টি ডিপ্রেসেন্ট, নরট্রিপটাইলিন অথবা এমিট্রিপটাইলিন এ ধরনের মেডিসিন দিতাম অথবা SSRI গ্রুপের মেডিসিন দিতাম। তারপরে যাদের আরো কমপ্লিকেটেড ছিল তাদের আমরা অ্যান্টি এপিলেপটিক মেডিসিন মানে সিজিওর মেডিসিন দিতাম। যেমন টোপাম্যাক্স বা টোপিরামেট অথবা ডেপাকুট। সব মেডিসিনগুলোর খুব সাইড ইফেক্ট ছিল। এইজন্য এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখতাম যে কাজ করছে না মেডিসিনগুলো। তাদের হেডেক হচ্ছে। আ হেডেকের কারণগুলো আপনারা হয়তো জানতে চাইবেন। আ তেমন কোনো কারণ নেই। কিন্তু যে কারণটা মূলত আ যদি বাবা-মায়ের মাইগ্রেন থাকে, তার ছেলেমেয়েদের মাইগ্রেন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। অনেক সময় বিভিন্ন ধরনের ফুড এক্সপোজার, যেমন কটেজ চিজ বা এই ধরনের চিজ খেলে অনেকের মাইগ্রেন হয়। অনেকের আছে রেড ওয়াইন যদি ড্রিংক করেন তাহলে মাইগ্রেন হয়। অনেকের আছে যে আ
তারা স্পেশাল পারফিউম যদি ব্যবহার করে বা পারফিউমের কাছে গেলে মাইগ্রেন হয়। স্পেশাল ওয়েদার চেঞ্জ হলে অনেকের মাইগ্রেন হয়। যে ক্লাউডি স্কাই যদি থাকে তখন অনেকের প্রচন্ড মাইগ্রেন হয়। স্পেশালি সিজনাল চেঞ্জ যখন হয় তখন তাদের প্রচন্ড মাইগ্রেন হয়। মাইগ্রেন যাদের থাকে তাদের ব্রেনটা ভীষণ সেন্সিটিভ, পেইন রিসেপ্টর গুলো খুব সেন্সিটিভ থাকে, এই জন্য তারা খুব সহজেই ব্যথা অনুভব করে। একটা কন্ডিশন আছে বলে ফাইব্রোমায়ালজিয়া, যাদের ফাইব্রোমায়ালজিয়া থাকে তাদের প্রায় প্রত্যেকেরই মাইগ্রেন থাকে। সুতরাং এই ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের খুব অসুবিধা হতো, যদিও আমি 30 বছর ধরে চিকিৎসা করছি মাইগ্রেনের। আমাদের তেমন মেডিসিন ছিল না, আমি যে কটা মেডিসিনের কথা বললাম, কিন্তু ইদানিং কাল বছর দেড়েক বা দুয়েক হলো আমাদের বেশ কিছু মেডিসিন এসে, আমরা বলি সিজিআরপি, অ্যান্টি সিজিআরপি মেডিকেশন, এমোফিক, এই ধরনের মেডিকেশন। এর আগে ছিল ট্রিপটন গ্রুপ অফ মেডিসিন, আপনারা অনেকে জানতেন, যে জমিক, ইমিট্রেক্স, এই ধরনের মেডিকেশন। কিন্তু এই মেডিকেশন গুলোর আবার একটা অসুবিধা ছিল, যাদের হার্ট ডিজিজ আছে বা হাইপার টেনশন আছে বা অন্য করোনারি ডিজিজ আছে, তাদের আমরা এগুলোকে প্রেসক্রাইব করতে পারতাম না, এবং প্রেসক্রাইব করলে অনেক সময় কাজ করতো না। এই ট্রিপটন গ্রুপ, এখনো আমরা ট্রিপটন গ্রুপ একুট মাইগ্রেনের জন্য আমরা ব্যবহার করি। কিন্তু এখন এই যে নতুন যে মেডিসিন গুলো আসছে, সিজিআরপি মেডিকেশন, এগুলো মনোক্লোনাল অ্যান্টিবডি, এগুলো আমরা প্রিভেন্টিভ কাজে ব্যবহার করতে পারি। এগুলো সাধারণত ইনজেকশন হয় বা ওরাল মেডিকেশন আছে। সেগুলো একুট মেডিসিনের জন্য আমরা একুট মাইগ্রেনের জন্য এগুলো কাজ করে, যেমন নার্টেক খুব ভালো কাজ করে একুট একুট প্রবলেমের জন্য। তো এই জন্য আমরা খুব হ্যাপি যে এই মেডিসিনটা এসেছে। কিন্তু এর পরেও দেখা যায় যে এই নতুন মেডিসিন আসার পরেও আমরা দেখছি যে অনেকের এই মেডিসিনগুলো কাজ করছে না। আমাদের কাছে তো আসে সাধারণত ভীষণ কমপ্লিকেটেড মাইগ্রেন যাদের রয়েছে, যারা প্রতিদিন সাফার করছে এবং হেডেকটা এত বেশি সিভিয়ার যে কিছুতেই কাজ করছে না। তখন আমরা অনেক এখন এটা নতুন মেডিসিন না, মেডিসিনটা রয়েছে প্রায় 30 বছর ধরে, বোটক্স বা বোটুলিনিয়াম টক্সিন ইনজেকশন আমরা দিয়ে থাকি। এই বোটক্সটা সাধারণত এই দেশে, আমেরিকায় বা বিভিন্ন দেশে ব্যবহার করা হয় কসমেটিক পারপাসে। যেমন রিঙ্কেল হলো কারোর, রিঙ্কেল কমিয়ে দেওয়ার জন্য, কারোর আমরা ব্যবহার করি, আমরা যেহেতু নিউরোলজিস্ট, মুভমেন্ট ডিসঅর্ডারের জন্য। কারণ কারোর নেকটা একটু ব্যাকা হয়ে গেল বা হেডটা একটু ব্যাকা হয়ে গেল, বা কারোর মুখে টুইচিং হচ্ছে বা হাতে টুইচিং হচ্ছে, তাদের জন্য আমরা এই মেডিসিনটা ব্যবহার করি। কিন্তু ইদানিং এটা দেখা যাচ্ছে যে মেডিসিনটা যখন আমরা কসমেটিক পারপাসে ব্যবহার করতাম, দেখতাম যে এটা হেডেক তাদের চলে যাচ্ছে। তখন এফডিএ, এদেশের এফডিএ এটাকে অ্যাপ্রুভ করেছে হেডেক প্রিভেনশনের জন্য। সুতরাং আমরা এখন হেডেকের জন্য এই বোটক্সটাকে ব্যবহার করছি। এখানে আমাদের বিভিন্ন দিকও দেখতে হয়, যেমন কস্ট। সিজিআরপি যে মেডিকেশন, এর কস্ট প্রায় 1000 থেকে $1500 পার মান্থ ব্যবহার এর দাম, এই মেডিসিনটার দাম। কিন্তু বোটক্সের ক্ষেত্রে এভরি 3 মান্থ সাধারণত $1200 থেকে $1500। সুতরাং দাম একটু কম থাকে। এই জন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আমাদের এই মেডিসিনটা ব্যবহার করতে সাহায্য করে, যে বোটক্স ব্যবহার করলে, এবং এফেক্টিভনেসও মাচ বেটার দেন অ্যান্টি সিজিআরপি মেডিসিন, যেমন এমোভিক অথবা এজোভি অথবা এমগ্যালিটি অথবা নারটেক, এই ধরনের মেডিসিনের। এই মেডিসিনগুলো যেহেতু নতুন এবং যেহেতু এর মনোক্লোনাল অ্যান্টিবডি, সুতরাং এর দাম খুব বেশি এই মুহূর্তে। এটা বায়োলজিক্স তো। এগুলো কি ইন্স্যুরেন্স কভার করছে না? হ্যাঁ, বেশিরভাগ ইন্স্যুরেন্সই কভার করে, ভিএ ইন্স্যুরেন্স কভার করে না এই যে অ্যান্টি সিজিআরপি মেডিসিন। কিন্তু বোটক্স ভিএ ইন্স্যুরেন্স কভার করে, কিন্তু দাম খুব বেশি। সাধারণত অ্যান্টি সিজিআরপি মেডিসিনে বৎসরে $15,000 বা $20,000, আর বোটক্সে ধরো $5,000, এরকম আর কি।
আচ্ছা। তাহলে আমাদের লিমিটেড ইনকামের যারা পেশেন্ট আছেন এবং হ্যাঁ। বেশিরভাগ পেশেন্টই তাই, তাদের ক্ষেত্রে তো আসলে এটা এফোর্ড করা অতটা পসিবল হবে না। উম হ্যাঁ, এই মেডিসিন গুলো আবার এখন আস্তে, আস্তে ম্যানুফ্যাকচারড হবে যখন এটা আ ট্রেডমার্কের মানে ইয়ের বাইরে চলে যাবে, তখন জেনেরিক হয়ে যাবে। তখন এর দাম কমে যাবে। কিন্তু এখন এই মুহূর্তে দাম খুব বেশি। আমাদের দেশের মানুষের জন্য এফোর্ড করা মানে যারা বাংলাদেশে রয়েছেন বা ভারতে রয়েছেন তাদের জন্য এফোর্ড করা কঠিন হবে। কিন্তু এইগুলো যখন ম্যানুফ্যাকচারড হবে আবার ইন্ডিয়াতে বা অন্য কোনো দেশে, তখন এর দামটা ওখানে হয়তো ওরা দাম কমিয়ে রেখেছে, আমি ঠিক জানি না। কিন্তু এদেশে দাম খুবই বেশি। এদেশে আম প্রতিটা ইনজেকশনের দাম $১,২০০ থেকে $১৫০০। আচ্ছা। আ এই তো চলে যাচ্ছি আবার আমার রেগুলার আলোচনা হ্যাঁ, করছিলাম মাইগ্রেন নিয়ে। তো আমি যদি অ্যাকিউট এবং ক্রনিক মাইগ্রেন এর ভিতরে আ ডিফারেনশিয়েট করতে চাই সিম্পটম দিয়ে। তো সেক্ষেত্রে আমি সিম্পটম এর কি পার্থক্য দেখতে পাবো? অ্যাকিউট মাইগ্রেন এর ক্ষেত্রে কি ধরনের সিম্পটমস পাবো? আর ক্রনিক মাইগ্রেন এর ক্ষেত্রে কি ধরনের সিম্পটমস পাবো? নাকি সিম্পটমস একই শুধুমাত্র ডিউরেশন বা ফ্রিকোয়েন্সি টা পার্থক্য হচ্ছে? আসলে ডিউরেশন এবং ফ্রিকোয়েন্সির জন্য পার্থক্য হচ্ছে। সাধারণত আমরা ডিভাইড করি একুট মাইগ্রেন, ক্রনিক মাইগ্রেন, এপিজোডিক মাইগ্রেন এভাবে আরকি। যখন এটা ৩ মাসের ধরে চলতে থাকে বা ৩ মাসের বেশি চলতে থাকে তখন আমরা এটাকে ক্রনিক মাইগ্রেন আম বলি। একুট মাইগ্রেন যাদের ধরো মাসে ৪ বারের নিচে হয় অ্যা বা বা তার বেশি হয় ৪-৫ বার। কিন্তু লাস্ট করে 4-5 আওয়ার্স, তারপরে চলে যায়। আর একটা ক্লাসিফিকেশন আছে মাইগ্রেন উইথ ওরা এবং মাইগ্রেন উইথ আম কমন মাইগ্রেন। ক্লাসিক মাইগ্রেনে যেটাকে আমি মাইগ্রেন উইথ ওরা যেটা হয় সেটা অনেকে মাইগ্রেন হওয়ার কিছু আগে একটু রেস্টলেস ফিল করে, একটু অ্যাবনরমাল ফিল করে, হাইপার ফিল করে। তারপরে ঘন্টা ২ বা ৪ ঘন্টা পরে আস্তে, আস্তে মাইগ্রেন শুরু হয়। তারপরে লাস্ট করে ধরো ৪ ঘন্টা থেকে ২৪ ঘন্টা ধরে তারপর চলে যায়। এটা হলো মাইগ্রেন উইথ ওরা। আরেকটা অরাতে মানে কমন যে ইস্যুটা হচ্ছে যে পেশেন্টের খুব বেশি লাইট সেনসিটিভিটি হয় এবং ডাবল ভিশন বা রিফ্লেকশন হয়, লাইট রিফ্লেকশন হতে আ থাকে। ওরা ফ্লাশিং লাইট দেখতে ফ্লাশিং পায় লাইট। চোখের সামনে, হ্যাঁ, জিগজ্যাগ লাইন দেখতে পায় হ্যাঁ, হ্যাঁ। চোখের সামনে। এই ধরনের হতে পারে। এবং আ পেশেন্ট আমি দেখেছি যে যেটা কমনলি বলে যে তার মনে হচ্ছে যে মাথার ভিতরে বলে যে বিদ্যুৎ, বিদ্যুৎ চিলিক দিচ্ছে এরকম হ্যাঁ, একটা কথা বলে আরকি। বিদ্যুৎ হ্যাঁ, চমকাচ্ছে হ্যাঁ, এরকম। মানে ইলেকট্রিক শকের মতো ফিল করে হ্যাঁ, পেশেন্ট। হ্যাঁ। তো ব্যাপারটা আসলে কতটা সিভিয়ার হতে পারে। তো এটা আমার আরেকটা প্রশ্ন যে এই ধরনের মাইগ্রেন সিচুয়েশন যারা রেগুলার বেসিস এ ডিল করছেন, তাহলে তাদের ক্ষেত্রে কি এভরিডে লাইফ এ এক্টিভিটিস এ কি রেস্ট্রিকশন চলে আসে? বা আমরা কি সাজেস্ট করি কিনা পেশেন্টদেরকে যে একটু সাবধানতা অবলম্বন করতে? যেরকম একজন পেশেন্ট যে এভরিডে তাকে ড্রাইভ করতে হয় এবং সেটা যদি একটু লং ড্রাইভ হয়, হাইওয়ে ইউজ করে। রাতের বেলা ড্রাইভ করা তার ক্ষেত্রে কতটা সেফ? হঠাৎ করে যদি তার মাইগ্রেন অ্যাটাক হয়, তার অরা হয়, যে তার সে ইলেকট্রিক শকের মতো ফিল করছে, তার ফ্ল্যাশিং লাইট হচ্ছে চোখের সামনে, হ্যাঁ? তাহলে আ তার জন্য তখন ড্রাইভ করা কতটা সেফ? পেশেন্ট যদি একজন সিরিয়াস প্রফেশনাল হন যে আ তিনি সার্জন, তাকে সার্জারি করতে হচ্ছে। হয়তোবা অপারেশন থিয়েটারে তার এই ধরনের একটি এপিসোড হলো বা সে পাইলট, প্লেন চালাচ্ছে এবং লং ফ্লাইট তার ভিতরে হয়তোবা এরকম তার হয়তোবা একটা ক্রিটিক্যাল ডিসিশন মেকিং সিচুয়েশন ও হতে পারে তখন। তো সেটা তো আসলে অনেক সময় খুব থ্রেটেনিং ও। তো এক্ষেত্রে কি আমরা কোন স্পেসিফিক সাজেশন কি মাইগ্রেনের পেশেন্টদেরকে দিয়ে থাকি বা আগে থেকে সাবধান করে থাকি যে আপনার এই ধরনের সিচুয়েশন হতে পারে। সো এই জিনিসগুলো আপনি মেইনটেইন করবেন। খুব ভালো প্রশ্ন। আসলে মাইগ্রেন যাদের হয় তারা যারা পেশেন্ট বেশিরভাগ পেশেন্ট হলো নার্স, হসপিটালের নার্স অথবা তারা স্কুল টিচার। বিশেষ করে ইয়ং মেয়েদের হয়তো যাদের বয়স ধরো ২৪ থেকে আম ৫০ বা ৫২ বছর, এই বয়সের মেয়েদের বেশি হয় মাইগ্রেন। আম এর বয়স যাদের বেশি আছে তাদেরও হয় কিন্তু এই ধরনের মেয়েদের আমরা দেখছি। আম আর ছেলেদেরও হয়। ছেলেদের হলে সাধারণত ডাক্তারের কাছে আসতে চায় না।
যারা আসে তাদের খুব সিভিয়ার ফর্ম অফ মাইগ্রেন হয়। তুমি যে বলেছো রেস্ট্রিকশনের কথা, আমাদের কাছে যারা আসে তাদের যাদের এই ধরনের এপিজোডিক মাইগ্রেন আছে বা ক্রনিক মাইগ্রেন আছে, তাদের আমরা সাধারণত ওরা FMLA নাম করে একটা জিনিস আছে এখানে, যে তাদের মাইগ্রেন হলে তাদের ওই দিন কাজে যেতে হবে না বা কাজ থেকে ছুটি নিতে পারবে, কাজে থাকলেও চলে আসতে পারবে। এই ধরনের একটা পারমিশন আমরা আম, আম, দেই, যেটাকে ওরা বলে FMLA। ওরা রেখে দেয় এমপ্লয়ারের কাছে। ও যখন খুশি, যখন ওদের অসুবিধা হয় তখন ওরা ব্যবহার করতে পারে। যেহেতু ড্রাইভিং এর ক্ষেত্রে আম, কারণ মানুষকে তো বাঁচতে হবে, সুতরাং যারা জানে যে তাদের রাতে ড্রাইভ করলে মাইগ্রেন হতে পারে, তারা অ্যাভয়েড করে রাতে ড্রাইভিং করা। সাধারণত যাদের এই ধরনের মাইগ্রেন থাকে তারা খুব সেন্সিটিভ থাকে, তারা অ্যাভয়েড করে পারফিউমের কাছে যেতে। আমার একজন টিচার ছিলেন, ওনার মাইগ্রেন হতো খুব বেশি। উনি একজন ক্যান্সার স্পেশালিস্ট, ব্রেন ক্যান্সার স্পেশালিস্ট। আমি যখন ছাত্র ছিলাম তখন আমরা যখন ক্লাসে যেতাম, ওনার একটা স্ট্রিক্ট নির্দেশ ছিল যে কেউ কখনো পারফিউম পরে ওনার ক্লাসে আসতে পারবে না, পারফিউম ব্যবহার করে ক্লাসে আসতে পারবে না। কারণ পারফিউম, যে কোনো পারফিউম ওনার মাইগ্রেন স্বীকার ট্রিগার করতো। করতো, স্বীকার ট্রিগার করতো। ঠিক। এই জন্য আমরা খুব সাবধান হয়ে যেতাম, কখনো পারফিউম ব্যবহার করতাম না। বিশেষ করে ছেলেরা তো করে না, মেয়েরা ও করতো না এই ধরনের। সুতরাং যাদের মাইগ্রেন আছে তারা খুব সেন্সিটিভ, তারা কোথায়, যেমন রেড ওয়াইন তারা অ্যাভয়েড করবে সব সময়। লাইট, ফ্লাশিং লাইট, আমাদের অনেক পেশেন্ট আছে যারা অফিসে আসার পরেই ওদের একটা লাইট, আমাদের যে ফ্লুরেসেন্ট লাইট আছে ওগুলোকে টার্ন অফ করে দেয়, টার্ন অফ করে দিয়ে ওরা রেগুলার লাইট ব্যবহার করে। তারা জানে যে কি করা যেতে পারে। অনেকে টিচার আছে, তাদের আমরা স্পেশাল পারমিশন দেই যে তাদের ওই ক্লাসে ফ্লুরেসেন্ট লাইট ব্যবহার করা যাবে না, স্টুডেন্টদের জন্য অন্য ধরনের লাইট ব্যবহার করতে হয়। সেটা আমরা পারমিশন দেই যাতে ফ্লুরেসেন্ট লাইট ওনার হেডেক ট্রিগার না করে। এই ধরনের বিভিন্ন ধরনের প্রতিষেধক বা প্রিভেনশন আমরা আম, চেষ্টা করি। অনেকে আছে যে কটেজ চিজ খেলে বা চাইনিজ ফুড খেলে, চাইনিজ ফুডে এক ধরনের জিনিস আছে যেগুলো মাইগ্রেন ট্রিগার করে, তারা চাইনিজ ফুড অ্যাভয়েড করে। আম, অনেকে আছে মরিচ জাতীয়, মানে ঝাল, আমাদের দেশে ঝাল খাওয়া হয় তো খুব বেশি, ওটা অনেক সময় মাইগ্রেন ট্রিগার করে। আবার যারা রেগুলার ঝাল খায় তাদের মাইগ্রেন একটু কম হয়। এটা খুব একটা বড় ব্যাপার আমাদের দেশের জন্য। আমাদের দেশেও মাইগ্রেন প্রচুর রয়েছে। আমি কিছুদিন আগে দেশে গেছিলাম, তা আমার কাছে তো বেশ অনেক পেশেন্ট আসলো যে তারা অনেক ডাক্তার দেখিয়েছে, কিছু হচ্ছে না, আম, আমি কি করতে পারি। উম, এই জন্য আসছিল। আমি যেমন বললাম যে আমার কাছে শুধু এই দেশের পেশেন্ট আসে যে, তা নয়, কিন্তু আমাদের দেশের বিভিন্ন দেশের পেশেন্ট আসে। যেমন ভারতীয় এবং সাম পেশেন্ট ইউরোপ থেকে আসে আমাদের কাছে দেখানোর জন্য, কারণ তারা ফেল করেছে বিভিন্ন জায়গায় গিয়ে তখন কি করবে, আর তাদের হেডেক ভালো হচ্ছে না, তখন আমাদের কাছে আসে। এখানে একটা ইনস্টিটিউট আছে, মিশিগান হেডেক ইনস্টিটিউট নাম করে। এটা এটা হলো পৃথিবীর সবচেয়ে ভালো হেডেক ইনস্টিটিউট। এখানে জর্ডানের কিং অনেকদিন এসেছিলেন আম, তার ট্রিটমেন্টের জন্য, কারণ তার হেডেক আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ডক্টর মৃধা। হ্যাঁ, আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে আলোচনা করব, বিশেষ করে আজকে একজন মাইগ্রেন পেশেন্ট কি করে তার ডেইলি লাইফ ডিল করছেন, মাইগ্রেন নিয়ে জীবনযাপন করছেন, সেই বিষয়টা আমরা একটু বিস্তারিত জানবো। এই মুহূর্তে চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরে আপনাদের সাথে আসছি আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফেরত আসছি আপনাদের সাথে টিভেন ওয়েলনেস এর আজকের আলোচনায়। বিভিন্ন ধরনের হেডেক এবং এর নিউ ট্রিটমেন্ট, স্পেশালি মাইগ্রেন নিয়ে আমরা আলোচনা করছি, এবং আমরা নিউ ট্রিটমেন্ট অলরেডি আলোচনা করেছি, আরো আলোচনা করব কি করে একজন মাইগ্রেনের পেশেন্ট তার এভরিডে লাইফ ডিল করছেন এই চ্যালেঞ্জ গুলো ফেস করা অবস্থাতে।
আমাদের সাথে আছেন ডক্টর দেবাশিস মৃধা, নিউরোলজিস্ট। ডক্টর মৃধা, আপনি বলছিলেন মাইগ্রেনের বিভিন্ন সিচুয়েশন সম্পর্কে। আপনি এর ট্রিগার গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো আসলে আমি যেটা জানতে চাচ্ছিলাম, এবং আমি অলরেডি জিজ্ঞেস করেছি যে আমরা কি পেশেন্টকে কোনো অ্যাডভাইস দেই কিনা তাকে কিছু সিচুয়েশন মেইনটেইন করবার জন্য বা কিছু রেস্ট্রিকশন ফলো করবার জন্য, যেরকম রাতের বেলা ড্রাইভ না করা, বা আপনি বলছিলেন যে রেড ওয়াইন, কটেজ চিজ বা আম আ আ লাইক স্ট্রং লাইট এগুলো বা স্ট্রং সাউন্ড এগুলো ট্রিগারের কারণ হতে পারে। তো সেই ব্যাপারে কি পেশেন্ট সেনসিটিভ হয়ে এবং একটু সিলেক্টিভ ভাবে চলবেন কিনা, এই ব্যাপারে কি আমরা অ্যাডভাইস দিচ্ছি কিনা, বা পেশেন্টরা কতটা ফলো করতে পারেন? হ্যাঁ, আমরা বিভিন্ন ধরনের অ্যাডভাইস দেই যে হাউ টু আম আ কি করে মাইগ্রেন এভয়েড করা যায়। এভয়েড করা যায়, জি। হ্যাঁ, এই ধরনের অ্যাডভাইস আমরা সাধারণত বলি যে অফকোর্স ডায়েটারি রেস্ট্রিকশন, যে ডায়েট গুলো মাইগ্রেন ট্রিগার করে সেগুলো এভয়েড করা। রেগুলার স্লিপ, অনেকে আছে এদেশে আম রাতে কাজ করে বা অন্য সময় কাজ করে। আমরা যারা রেগুলার স্লিপ মেইনটেইন করে না তাদের মাইগ্রেন হয় খুব বেশি। সুতরাং আমরা তাদের অ্যাডভাইস করি এবং আমরা অনেক সময় চিঠি লিখি যে তাদের দিনের বেলায় আম আ কাজ দেওয়া হোক। যে 8 to 4 বা 8 to 6 এরকম আম কাজের সময় যারা স আ স্লিপ করতে হবে রেগুলারলি, প্রতিদিন ৭ ঘন্টা। সাধারণত ৭ ঘন্টার বেশি যারা স্লিপ করে তাদের আবার মাইগ্রেন হয়। সাধারণত আমরা বলি এটাকে স্যাটারডে মর্নিং মাইগ্রেন অথবা সানডে মর্নিং মাইগ্রেন। কারণ আ যারা একটু ৮ ঘন্টা বা ৯ ঘন্টা বিছানায় থাকে এবং শুয়ে থাকে তাদের মাইগ্রেন হয়। ওই স্যাটারডে মর্নিং মাইগ্রেন ইস ভেরি কমন। আম কারণ আমার যাদের মাইগ্রেন হয় তাদের ব্রেইন খুব সেনসিটিভ হয়। তারা যেহেতু একটু বেশি সময় ধরে শুয়ে থাকে, তাদের ব্রেইনের উপর প্রেশার একটু বেশি পড়ে। এইজন্য মাইগ্রেন হয়। এইজন্য আমরা বলি সাধারণত রেগুলারিটি মেইনটেইন করতে। যে ৭ ঘন্টা স্লিপ করে সে প্রতিদিন যেন ৭ ঘন্টা স্লিপ করে বা বেডে থাকে। যে ৬ ঘন্টা করে সে যেন প্রতিদিন ৬ ঘন্টা বেডে থাকে। বেশি সময় বেডে থাকলেই তাদের এই মাইগ্রেনটা বেড়ে যায়। আম এই তারপরে রেগুলার এক্সারসাইজ আম করা আমরা রিকমেন্ড করি। লাইট সেন্স মানে আম ব্রাইট লাইটকে এভয়েড করার জন্য আমরা ইয়ে করি। অনেক সময় আম আমরা রিকমেন্ড করি সানগ্লাস। তারপরে আ অনেকে আছে সানগ্লাসই শুধু না, সাইড থেকেও একটা গ্লাস দিয়ে দেওয়া হয় যাতে করে কোনো আলো না আসতে পারে, তাদের চোখে অ্যাটাক না করতে পারে। অনেকে টিন্টেড আম আম যদি কার ড্রাইভ করতে হয় তাদের টিন্টেড গ্লাস থাকে। আ আমাদের মিশিগানে এটা অ্যালাউ করে না। কিন্তু তবুও আমরা অনেক সময় এটাকে আম রিকমেন্ড করি। এই ধরনের বিভিন্ন আ লাইফস্টাইল ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি, স্ট্রেস রিডাকশন। স্ট্রেস আম হলে সাধারণত অনেকের মাইগ্রেন হয়। কারণ স্ট্রেস হলেই আমাদের ভাস্কুলার স্ট্রাকচারাল আম প্রবলেম হয়। কিছুটা ন্যারো হয়ে যেতে পারে। এইজন্য আরকি হতে পারে। আমরা অনেক সময় আম আ হরমোনাল ডিসব্যালেন্স যেটা হয় সাধারণত আ বিফোর menstrual পিরিয়ড আম আর ডিউরিং menstruation আ আ মাইগ্রেন খুব বেশি হয়। এইজন্য আমরা হরমোনাল ডিসব্যালেন্সটাকে ম্যা আম আম ব্যা মেইনটেইন করার জন্য ওষুধ রিকমেন্ড করি অনেক সময়। আম তারপরে মেনোপজ এর পরেও অনেকের মাইগ্রেন হয়, অনেকের মাইগ্রেন চলে যায় মেনোপজ এর পরে। আম আমরা এটাকে এই menstrual মাইগ্রেনটা খুব বেশি সিভিয়ার হয়। সাধারণত ওই ৫ দিন ওরা কিচ্ছু করতে পারে না। অনেকের খুব সিভিয়ার হয়, অনেকের মাইল্ড থাকে। মাইল্ড যাদের থাকে তাদের তো আমরা দেখি না। আমরা দেখি আ সেই পেশেন্টদের যাদের খুব সিভিয়ার থাকে। সুতরাং লাইফস্টাইল ম্যানেজমেন্ট, এই স্ট্রেস এভয়েড করা, সার্টেন কাইন্ড অফ ফুড এভয়েড করা, এগুলো খুব আম আম হেল্পফুল মাইগ্রেনের জন্য। তারপরে যদি আমরা যাই তাহলে তো প্রিভেনশন, আমরা মাইগ্রেন প্রিভেনশনের জন্য যাদের ক্রনিক মাইগ্রেন আছে বা আম আ এপিজোডিক মাইগ্রেন কিন্তু ফ্রিকোয়েন্টলি হচ্ছে ৪ আ মাসে যদি ৪ বারের বেশি হয়, আম তাহলে আমরা প্রিভেন্টিভ ট্রিটমেন্ট দিয়ে থাকি। ধন্যবাদ।
আমরা জানি যে এই যে মাইগ্রেন নিয়ে আমরা আলোচনা করলাম, যে পেশেন্টের আসলে যখন পেইন হয় পেশেন্ট ফিল করে যে তাকে কেউ মাথার ভিতরে ইলেকট্রিক শক দিচ্ছে বা একটি ইলেকট্রিক ওয়েভ চলে গেল মাথার ভিতর দিয়ে, ঠিক এরকম ফিল করেন। এবং ফ্লাশিং লাইট হয়, হ্যাঁ, তার খুব ডিসকমফোর্ট হতে থাকে, পেইন তো থাকেই, কখনো কখনো কিন্তু নজিয়া এমনকি ভমিটিং পর্যন্ত হয়ে যেতে পারে। এবং হুম। পেশেন্টের পরে দেখা যায় যে ভীষণ এক্সস্টেড ফিল করেন, হ্যাঁ, একদম ড্রেন আউট ফিল করেন, এবং সেটা আপ টু 24 আওয়ার্স পর্যন্ত হতে পারে। তো যে ধরনের যেসব পেশেন্ট এই ধরনের সিচুয়েশন রেগুলার বেসিসে ডিল করছেন, রেগুলার মাইগ্রেনের পেশেন্ট, তারা কি করে এভরিডে লাইফ ডিল করছেন এই সিচুয়েশন থেকে? তাদের ক্ষেত্রে কমনলি কোন ধরনের ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট ফলো করেন? অ্যাডভাইস গুলো কি শেয়ার করেন? এবং পেশেন্টকে মেন্টালি বা কিভাবে মোটিভেট করেন? কারণ এটা তো আসলে অনেক সময় পেশেন্টকে, এটি একটি ক্রনিক সিচুয়েশন ডেফিনিটলি, এবং পেশেন্টকে খুব সহজেই কিন্তু আসলে ডিপ্রেশনের দিকেও নিয়ে যেতে পারে। তো এই বিষয়টা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, এ যারা এগুলোকে নিয়ে ডিল করে তাদের জন্য খুবই আ আম খারাপ অবস্থা। আমাদের এখানে একজন পেশেন্ট আছেন, উনি শ্রীলঙ্কান একজন ভদ্রমহিলা, অ্যানেসথেসিওলজিস্ট। উনার প্রচন্ড আ আ মাইগ্রেন হয়। আম আ উনার প্রফেশন আ চেঞ্জ করতে হয়েছে অনেকটা। কারণ তিনি কাজে যেতে পারতেন না। এরকম একটা এখন একটু ভালোর দিকে মনে হচ্ছে। কিন্তু একসময় ছিল যে উনি কাজেই যেতে পারতেন না। ড্রাইভ করতে পারতেন না। আম অনেক অসুবিধা হয়। যাদের এগুলো হয় তাদের জন্য তো খুবই কঠিন ব্যাপার। তা আমরা যেটা করি, আমরা তো আ অ্যাবর্টিভ থেরাপি দেই। যেমন নারটেক, ইমিট্রেক্স, জমিগ, এজো এই ধরনের ট্রিটমেন্ট। যখন তাদের ফ্রিকোয়েন্টলি হয় তখন আমরা প্রিভেন্টিভ ট্রিটমেন্ট দেই। প্রিভেন্টিভ ট্রিটমেন্ট আমরা ১ম এ শুরু করি বেটা ব্লকার থেকে। যদি অ্যাজমা না থাকে আ বা অন্য কোনো কন্ডিশন না থাকে তখন আমরা বেটা ব্লকার। বেটা ব্লকার পরে আমরা চলে যাই নরট্রিপটিলাইন, এমিট্রিপটিলাইন, এগুলো ওল্ড টাইপস অ্যান্টি ডিপ্রেসেন্ট। সেগুলো যখন না করে তখন আমরা আম নিউ অ্যান্টি ডিপ্রেসেন্ট SSRI গ্রুপে চলে যাই। এগুলো যখন কাজ না করে আম তারপরে আমরা এড করি অ্যান্টি এপিলেপটিক লাইক টোপোম্যাক্স, ডেপাকোট, জমিগ এই ধরনের মেডিকেশন আম আমরা স্টার্ট করি। ওই মেডিসিনগুলো প্রতিদিন ওদের খেতে হয়। এই মেডিসিনের সাইড ইফেক্ট থাকে, অনেকে টলারেট করতে পারে না। যেমন কারোর মাইগ্রেন আছে, সঙ্গে ডিমেনশিয়া আছে। তাকে আমরা টোপোম্যাক্স দিতে পারি না। আম অনেকে আছে সাইড ইফেক্ট হচ্ছে টোপোম্যাক্স এর প্রচন্ড সাইড ইফেক্ট আছে। অনেকের আছে কিডনি স্টোন হচ্ছে। যাদের কিডনি স্টোন থাকে, হিস্টোরি অফ কিডনি স্টোন থাকে তাদের আমরা টোপোম্যাক্স দিতে পারি না। যাদের অ্যাজমা থাকে তাদের আমরা বেটা ব্লকার দিতে পারি না। যাদের এই ধরনের বিভিন্ন সমস্যা থাকে। এইগুলো যখন কাজ না করে তখন আমরা এই যে নতুন মেডিসিন আছে এগুলো আমরা প্রেসক্রাইব করতে চেষ্টা করি। যেমন এজোভি, এমোভিগ, কিন্তু এগুলো অনেকের ইন্সুরেন্স কভার করে না এবং দাম প্রচন্ড আমি বলেছিলাম। তখন আমরা চেষ্টা করি বোটক্স। বোটক্সটা এখন দেখছি যে প্রায় সব ইন্সুরেন্স কভার করে। তখন আমরা বোটক্স ইনজেকশন রিকমেন্ড করি। কিন্তু বোটক্সে অনেক পেশেন্ট ভয় পায়। কারণ এটা তো ইনজেকশন, আর ইনজেকশনটা স্কাল্পে দিতে হয় সাধারণত 20 ইনজেকশন, 20 সাইট। কিন্তু এই ইনজেকশনগুলো অনেকটা আম আকুপাঞ্চারের মতো ছোট্ট একটা নিডল ব্যবহার করা হয়। ওটা টেরই পাওয়া যায় না। অনেকে সেনসিটিভ থাকে, তাদের টের পায়। সুতরাং আম তেমন অসুবিধা হয় না। সাইড ইফেক্ট তেমন নেই। সাইড ইফেক্ট রয়েছে, যেমন যদি গলার কাছে কেউ দেয় তখন তাদের ব্রিদিং এর প্রবলেম হতে পারে। যদি চোখের কাছে খুব কাছাকাছি হয়ে যায় তখন আম আ আইলিডটা ড্রুপি হয়ে যেতে পারে। এই সাইড ইফেক্ট গুলো থাকে সাধারণত ৫-৬ দিন বা ১০ দিন, এরপরে চলে যায়। অন্য কোনো তেমন সাইড ইফেক্ট নাই। সুতরাং বোটক্স এখন বেশ ভালো কাজ দিচ্ছে এবং সব ইন্সুরেন্স গুলো এপ্রুভড করছে। এইজন্য আমাদের সুবিধা হয়। আম এই বোটক্স দেওয়ার পরে আমরা যেটা দেখি যে হেডেক ফ্রিকোয়েন্সিটা, আমরা তো ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইনটেনসিভিটি এই দুটো জিনিস আমরা কমিয়ে নিয়ে আসতে চাই। কারণ যার প্রতি সপ্তাহে ৩ টা বা ৪ দিন
হেডেক হচ্ছে তাদের জন্য খুবই কষ্ট জীবন যাপন করা। বিশেষ করে আম এইগুলো তো মেয়েদের হয়, ওদের বাচ্চা-কাচ্চা থাকে, হাসব্যান্ড থাকে, কাজ থাকে। তাদের জন্য ভীষণ কষ্ট। এইজন্য আমরা কমিয়ে নিয়ে আসতে পারলে এদের জীবনটা বেশ সুন্দর হয়। কিন্তু এ অনেকে কিন্তু আসলে খুব একটু ডিপ্রেশনেও চলে যান। যাদের এই সিচুয়েশনটা রেগুলার ডিল করতে হচ্ছে। তাদেরকে কি কোনো থেরাপি, মুড এলিভেটর এই টাইপের কোনো আ স্টেপ কি নেন তাদের জন্য? হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, অনেকে ডিপ্রেশন হয়ে যায়। তখন তো আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট তাদের জন্য প্রেসক্রাইব করি। অনেক সময় আমরা মাসাজ থেরাপিতে পাঠিয়ে দেই। তাতেও একটু সুবিধা হয়। মাসাজ থেরাপি অর ফিজিক্যাল থেরাপি অর ক্রেনিওস্যাক্রাল থেরাপি নাম করে একটা থেরাপি আছে, সেটা ব্যবহার করি। সাইকিয়াট্রিস্টের কাছে আমরা সাধারণত পাঠাই না। যদি দেখি যে খুব ডিপ্রেশন হয়, মেজর ডিপ্রেশন হচ্ছে, তখন অবশ্যই আমরা এটাকে চেষ্টা করি। কিন্তু যেহেতু পেশেন্ট এদেশের পেশেন্টরা তো বেশ এডুকেটেড, সুতরাং আম ওরা পড়াশোনা করে মাইগ্রেন নিয়ে। জেনে নেয় কি হচ্ছে, কেন হচ্ছে, কোথায় যাচ্ছে। কিন্তু আমার একটা পেশেন্ট আছে আম যার মাইগ্রেনটাই ডিপ্রেশন। সে বলে তার সবসময় হেডেক রয়েছে, কিন্তু তার আসলে হেডেক না, তার ডিপ্রেশন। সে এক্সপ্লেইন করছে এটাকে হেডেকে। সে ফিল করছে যেন হ্যাভিনেস ইন হার হেড। আম তখন আমরা এই এইগুলোকে আমরা অ্যান্টি ডিপ্রেশন অ্যান্টি অ্যাংজাইটি মেডিসিন দিয়ে ট্রিট করতে চেষ্টা করি। কারণ তাদের সোশ্যাল লাইফটাকে তো ইমপ্রুভ করতে হবে। আম তা- কিন্তু এদের আমরা বলতেও পারি না যে আপনারা খুব সোসাইটিতে যান, কারণ সোসাইটিতে অনেকে আসে পারফিউম পরে, অনেকে স্ট্রেস তৈরি করে। যদিও এটা স্ট্রেস রিলিভ করতে পারে, তবুও এটা অনেক সময় তৈরি করতে পারে। আরেকটা ধরনের হেডেক আছে যেটাকে আমরা বলি টেম্পোরাল আর্টারাইটিস। এটাও এক ধরনের হেডেক। এটা সাধারণত যাদের বয়স 60 অথবা অ্যাবভ তাদের হয়। তারা খুব টেন্ডারনেস ফিল করে হেডে। মানে চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় প্রচন্ড ব্যথা করে। আম কিছু টাচ করলে হেডটা ব্যথা করে। আমরা এটাকে বলি টেম্পোরাল আর্টারাইটিস। ওটা ইনফ্লামেশন অফ দ্য আর্টারি হয়ে যায়। আর্টারিগুলোর ইনফ্লামেশন হয়ে যায়। এইজন্য আমরা অনেক সময় ভাস্কুলার বায়োপসি করি। বায়োপসি করে দেখি যে কি হয়েছে। যদি দেখি যে টেম্পোরাল আর্টারাইটিস আছে, আম তখন আমরা স্টেরয়েড দেই। স্টেরয়েড দিলে তারা ভালো হয়ে যায়। আম এই ধরনের বিভিন্ন ধরনের হেডেকের ট্রিটমেন্ট বিভিন্ন ধরনের। কিন্তু প্রিভেনশনের জন্য আমরা ১ম এ নজর দেই প্রিভেনশনের জন্য, যাদের আম কাম ফ্রিকোয়েন্ট হেডেক রয়েছে। এইজন্য প্রিভেনশনের জন্য আমরা এখন খুব হ্যাপি যে আমাদের বেশ কিছু মেডিসিন রয়েছে। এর আগে তো আমাদের ছিল না। ধন্যবাদ। আমরা চলে এসেছি আলোচনার শেষ পর্যায়ে। আমরা ট্রিগার নিয়ে আলোচনা করলাম, প্রিভেনশন, অ্যাভয়েডেন্স এগুলো নিয়ে আলোচনা করলাম। কিন্তু মাইগ্রেনের আসলে কোনো স্পেসিফিক কজ কি আমরা আ জানতে পেরেছি? বা কোনো স্পেসিফিক কারণ যেটা আসলে পেশেন্টকে আমরা আগে থেকে সাবধান করতে পারি বা আমরা ধরে নিতে পারি যে এই পেশেন্টের মাইগ্রেন হবে? আসলে আমরা কজ এখনো খুঁজে পাইনি। আম হাইপার রিঅ্যাক্টিভিটি অফ দ্য ব্লাড ভেসেলস, আমরা এটা মনে করি। সাধারণত যেটা আমরা দেখি যে যদি বাবা-মায়ের মাইগ্রেন থাকে, তাহলে ছেলে-মেয়েদের মাইগ্রেন খুব বেশি হয়। যদি কারোর অ্যাজমা থাকে, তাদেরও মাইগ্রেন একটু বেশি হয়। যাদের ফাইব্রোমায়ালজিয়া থাকে, তাদের মাইগ্রেন বেশি হয়। যাদের ফুড সেনসিটিভিটি থাকে, যেমন উম তারপর ওই যে পারফিউম সেনসিটিভিটি, তাদের একটু মাইগ্রেন বেশি হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে কোনো কজ থাকে না। এটা জাস্ট আমাদের আম ব্লাড ভেসেল গুলো, ব্রেইনের ব্লাড ভেসেল গুলো মোর সেনসিটিভ টু এনি চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট। কারণ অনেকের মাইগ্রেন শুরু হয় সাধারণত when weather changes. Actually, weather has tremendous effect on migraine. Many of my patients, when it is cloudy, they can tell even 2 hours before rain or before it gets cloudy that it will be cloudy and it will rain. With their head, they can feel that thing. It is very interesting.
আমরা এটা অনেকে বিশ্বাস করি না যে ওয়েদার ক্যান এফেক্ট ইউর মাইগ্রেন, বাট ইট ইজ ট্রু, ইট ডাজ। সুতরাং তাদের অ্যাভয়েড করতে হয় ওই সিচুয়েশনগুলো। হরমোনাল যাদের ক্যাটামেনিয়াল মাইগ্রেন বা মিনিস্ট্রাল মাইগ্রেন রয়েছে, তাদের আমরা জাস্ট before menstruation we give some medication. By that way we can avoid, and prevention medications are working pretty good এখন। ধন্যবাদ। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের পূর্বে আপনার কাছে সর্বশেষ জানতে চাইবো, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, মাইগ্রেনের পেশেন্টদের উদ্দেশ্যে আপনার কোনো অ্যাডভাইস এবং সাজেশন শেয়ার করতে চান। ধন্যবাদ। যাদের মাইগ্রেন আছে তারা ভয় পাবেন না। এখন নতুন ধরনের প্রিভেন্টিভ ট্রিটমেন্ট এসে গেছে, অ্যাবর্টিভ ট্রিটমেন্ট এসে গেছে। এগুলো বেশ ভালো কাজ করে। যদিও সব ইন্স্যুরেন্সগুলো এখনো কভার করছে না, কিন্তু মোর অর লেস করছে। আপনারা সাফার করবেন না, কষ্ট পাবেন না, ডিপ্রেশনে চলে যাবেন না। কারণ অনেকে জানে যে এর কোনো ট্রিটমেন্ট নেই, তারা সারাদিন শুয়ে থাকে। ডিপ্রেশনে চলে যাবেন না, আপনার ডাক্তারের কাছে যান এবং এর আপনার সিমটমগুলো বলুন, দেখবেন আপনি ট্রিটমেন্ট পেয়ে যাবেন। সবাইকে আবার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম, ধন্যবাদ TVN 24 কে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা, বিশেষ করে নিউ মেডিকেশন ট্রিটমেন্ট আমাদের সাথে এই আলোচনায় শেয়ার করবার জন্য আপনার প্রতি TVN 24 এর পক্ষ থেকে রইল বিশেষ কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি সময় স্বল্প পরিসরে আপনাদের সাথে মাইগ্রেন রিলেটেড ইনফরমেশন এবং বিশেষভাবে যারা ডেইলি লাইফে মাইগ্রেন ডিল করছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এবং উপকারী ইনফরমেশন শেয়ার করতে এবং মাইগ্রেনের নিউ ট্রিটমেন্ট গুলো আপনাদের সাথে তুলে ধরতে। তো আশা করি ইনফরমেশন গুলো যদি আপনারা ফলো করেন, এটা কিছুটা হলেও আপনাদের জীবনকে সহজ করবে এবং আপনাদের জন্য কিছুটা হলেও উপকার বয়ে আনতে পারবে। সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।